দাম্ভিক কদমের জোরালো শব্দে হাঁটছে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার দু হাত পকেটে গুজে রেখে যুবক এগোচ্ছে মাহির ঘরের দিকে। তার পেছন পেছন কচ্ছপের গতিতে হাঁটছে অ্যাডউইন। মনস্টারের এহেন হুটহাট শান্ত ভাবসাব বড্ড সন্দেহজনক তার জন্য। অ্যাডউইনের বিচক্ষণ মস্তিষ্ক আঁচ করতে পারছে আসন্ন প্রলয়ের আগমনকে। মনস্টার চুপচাপ এসে দাঁড়ালো মাহির ঘরের সম্মুখে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন মাথা নুইয়ে রেখেছে বরাবরের ন্যায়। মনস্টার প্রতিক্রিয়াহীন। ডান পকেট থেকে আলগোসে নিজের ছোট ধারালো চাকুটা মেঝেতে ফেলে দিতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা গার্ড দুজনের মধ্যে থেকে একজন তক্ষুনি ভীষণ বিনয়ের সাথে হালকা ঝুঁকে চাকুটা মেঝে থেকে তুলে এনে মনস্টারের দিকে এগিয়ে ধরল। মনস্টার এক মুহূর্তে চাকুটার পানে তাকিয়ে থেকে হুট করেই এক হাতে চাকুটা তুলে অন্য হাতের বাহুতে পেঁচিয়ে ধরল গার্ডের ঘাড়। অতঃপর চোখের পলকে ধারালো চাকুর তীক্ষ্ণ আগা দিয়ে একের পর এক আঘাত বসালো গার্ডের ঘাড় বরাবর। বাহুর ভাঁজে আটকা পড়া গার্ড ছটফটাচ্ছে, কিঞ্চিৎক্ষণ বাদে তার এহেন ছটফটানি থামলো। শরীরটা হয়ে গেল একদম স্থির। মুগ্ধ ছেড়ে দিল গার্ডের নিস্তেজ দেহটা, তাগিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা গার্ড, যিনি কিনা এখনো নুইয়ে রেখেছেন ঘাড়, বেচারা ভয়ে আতঙ্কে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। অ্যাডউইন আর দৃষ্টি দেখলো সবটা, তার মধ্যে তেমন একটা হেলদোল নেই। মুগ্ধ নিজের হাতে থাকা রক্তাক্ত ধারালো চাকুটা কেমন ধীরে ধীরে অপর গার্ডের গায়ে মুছে দিচ্ছে। এহেন কাণ্ডে ততস্থ গার্ড মুখ খুলে যে কিছু বলবে তারও তো জো নেই। মুখ গহ্বরে জীবের উপস্থিতি থাকলে না বলতেন। এদিকে মুগ্ধ ধীরে ধীরে গার্ডের গায়ে চাকুটা মুছতে মুছতে আচমকা গার্ডের বুকের বাঁ পাশে খট করে বসিয়ে দিল পুরো চাকুটা। মুহূর্তে গার্ডের মুখ দিয়ে বেরিয়ে এলো লৌহ। মুগ্ধ এক হাতে চাকুর গোড়া মুচড়াচ্ছে, আর এক হাতে তর্জনী এবং মাধ্যমার মাঝে সিগার চেপে সুকটান দিচ্ছে একটু একটু করে। যুবকের মুখে তেমন নেই তেমন উদ্বেগ। সে আদৌ রেগে আছে নাকি নেই তা নিয়ে রয়েছে একরাশ সংশয়। অপর গার্ডের মৃত্যু নিশ্চিত হলেই থামে মুগ্ধ। একটানে গার্ডের বুক থেকে চাকুটা বের করে এনে গমগমে গলায় আদেশ ছুড়ল, কল মেইডেন, কল মেইডেন। গুরুগম্ভীর কণ্ঠে শটান হয়ে গেল এডুইন। তক্ষুনি উপর নিচ মাথা নাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। মুগ্ধ রয়ে শয়ে পা বাড়ায় মাহির কক্ষে। মুখটা কেমন গম্ভীর যুবকের, কপালের চামড়া টান টান। কক্ষের মাঝ বরাবর পা রাখতে দাঁড়ালো মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারের লম্বা একটা টান বসিয়ে আলগোসে ঘাড় উঁচিয়ে তাকালো। মাথার উপরে সিলিং এ ঝুলছে বড়সড় ক্রিস্টালের ঝাড়বাতি। সম্মুখের সম্পূর্ণ দেয়াল জুড়ে থাকা বড় জানালাটা খোলা বিধায় সাই সাই করে বাতাস ঢুকছে পুরো কক্ষে। সে বাতাসের মৃদু দুলুনিতে দুলছে ঝাড়বাতি। মুগ্ধ এক মুহূর্ত নীরবে তাকিয়ে রইল ঝাড়বাতির পানে। অতঃপর সময় নিয়ে ফের ঘাড় নামিয়ে হাঁটা ধরল জানালার পাশে বিছিয়ে রাখা কাউচের দিকে। গম্ভীর পুরুষ পুরো শরীর এড়িয়ে বসলো কাউচে, পা দুটো বেয়াদবের ন্যায় ফাঁক করে রাখা, পিঠ ঠেকানো পেছনে। চোখ দুটো আয়েসে বুঝে গেল সিগারের সুকটান দিচ্ছে মুগ্ধ। ঠোঁটের ফাঁক গলিয়ে বেরোচ্ছে শব্দ, গুনগুন শব্দ। বোধহয় গান গাইছেন তিনি। হোয়ার ইজ মেইডেন? গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মিলা। এক হাতে খপ করে চেপে রেখেছে জামার এক অংশ, মাথা নুইয়ে রাখলেও দৃষ্টি তার এলোমেলো, গলার স্বরের অভাব। এডুইন ভুরু গুটায়। গম্ভীর যুবক এক কদম এগিয়ে আসতে তৎক্ষণাৎ হকচকিয়ে দু কদম পিছিয়ে গেল মিলা। এডুইন বুঝি এবারেও বিরক্ত হলো, বিরক্তি ভরা কণ্ঠে চিরবিরিয়ে বলল, হোয়াট ইজ হোয়াট ইজ ইয়োর প্রবলেম? কানে কথা যাচ্ছে না তোমার? মিলা ভয়াত্ম মাথা নাড়ায় উপর নিঃশব্দে জানায় শুনেছে। অ্যাডউইন এটুকু উত্তরে সন্তুষ্ট নয়, তক্ষুনি মেয়েটাকে দিল আরেক ধমক, মুখ দিয়ে কথা বলো ইউ ডাম্প। আতকে উঠল মিলা, হাত পা গুলো কেমন কাঁপছে তার। লোকটাকে কি যে ভয় পায় সে। এমনিতে অ্যাডউইন লম্বা চওড়া দেহের অধিকারী হলেও তার মুখটা দেখলেই অন্তরাত্মা শুকিয়ে যায় মিলার। লোকটার হলদেটে ফর্সা মুখখানায় আর ভাবে পড়ে আছে গভীর একটা দাগ, যার শুরুটা বাম পাশের ভুরুর উপর থেকে শুরু হলেও শেষ হয়েছে ডান পাশের গাল বরাবর। বাম চোখে বাদ বাদ বাকি স্বাভাবিক মানুষের মতো হলেও ডান চোখটা কেমন অদ্ভুত, একদম ভূতের চোখের মতো ছোট পিউপিল। তা দেখলেই ভয়ের চোটে মুখ দিয়ে কথা বেরোয় না মিলার, এই যে যেমন এখন বেরোচ্ছে না। এদিকে মিলার অমন দীর্ঘস্থায়ী নীরবতা দেখে সে কি রাগ এডুইনের। ছেলেটা তক্ষুনি দাঁত খিচে দিল আরেকটা ধমক, গুপোয়া, স্টুপিড। আমি এখানে তোমার ঢং দেখতে আসিনি। মনস্টার মেইডেনকে ডাকছে। উনি ওনার রুমে নেই কেন? কোথায় আছে তিনি? তোমায় কিছু বলে গিয়েছে?
মিলা দুধারে মাথা নাড়াবে ঠিক তখনই এডুইনের পেছন থেকে ভেসে আসে মেইডেনের পাক্কা নাটকীয় কণ্ঠ। আমায় খুঁজছো নাকি এডুইন? কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ শোনা মাত্রই শরীর ঘুরিয়ে পেছনে তাকায় এডুইন। সামনের গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মেইডেন, গায়ের উপর জড়ানো ভারী শাল, সম্পূর্ণ মুখমণ্ডল পানির ছিটায় স্পষ্ট। এডুইন এক মুহূর্ত পরখ করলো মেইডেনের শান্ত হাবভাব। পরক্ষণে ভুরু কুচকে সন্ধিহান গলায় শুধালো, এত রাতে ঘর ছেড়ে কোথায় গিয়েছিলেন আপনি? মধ্যবয়সী স্মিত হাসলেন, ডান হাত দিয়ে শালের একাংশ ধরে ধীরে ধীরে নিজের ভেজা মুখখানা মুছতে মুছতে জবাব দিলেন, কোথায় আর যাব, ব্যাকইয়ার্ডে গিয়েছিলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। এই অন্ধকারে কথার পিঠে পাল্টা প্রশ্নে মোটেও হকচকায়নি ইরা। উল্টো পাক্কা জাত অভিনেত্রীর ন্যায় নাটক দেখালো মুখের। গলায় ব্যাপক শান্তভাব ঢেলে বলল, আমার আবার অন্ধকার আর আলোকে দুটোই তো এক আমার জন্য। সে যাজ্ঞে শুনলাম মনস্তার নাকি আমায় ডেকেছে, এত রাতে কোনো বিশেষ প্রয়োজন? এডুইন গম্ভীর হলো, এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত আলগোসে সামনে বাড়িয়ে ইশারা করলো এগোতে। বলল, জানি না, চলুন। সরু করিডোর দিয়ে হাঁটছে মেইডেন। যত পথ এগোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে তার হৃদস্পন্দন। চারপাশে এত ঠান্ডা থাকা সত্ত্বেও কপালটা কেমন দরদরিয়ে ঘামছে তার। মেইডেন বারবার নিজের কপালখানা কোনো মতে হাতের তালু দিয়ে মুছে নিচ্ছেন। মাথাটা কেমন টনটন করে যাচ্ছে, মনের মধ্যে বারংবার উৎপাতিত হচ্ছে এক আকাশসম দুশ্চিন্তা। মনস্টার তাকে কেন ডাকলো? সে কি কোনোভাবে টের পেয়ে গেল এসবের পেছনে তার হাত রয়েছে? কিন্তু কিভাবে পাবে? সে তো সবটা বেশ সূক্ষ্মতার সাথেই করেছে। শত শত চিন্তায় জর্জরিত ইরা টেরই পেল না সেই কখন তিনি মাহির কক্ষের সামনে এসে দাঁড়িয়েছে। নিজ ভাবনায় নিমগ্ন মেইডেন বিরতিহীন কদমে সামনে এগোতেই হঠাৎ ধাক্কা খেলো কারো শক্তপোক্ত পিঠের সাথে। মেইডেন হকচকালেন, তড়িৎ দু কদম পিছিয়ে গিয়ে ঘাড় উঁচিয়ে দেখলেন সম্মুখে কেমন পাহাড়ের ন্যায় সরান ভাবে দাঁড়িয়ে আছে এডুইন। মেইডেন বুঝলেন না এডুইনের হঠাৎ থেমে যাওয়ার কারণ। তিনি খানিক দোমনা করে আলগোসে জিজ্ঞেস করলেন, কি হলো? দাঁড়িয়ে পড়লেন কে যে? গো ইনসাইড। এডুইনের সোজা সাপটা উত্তরে ভরকালেন ইরা। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই খেয়াল করলেন তিনি মাহির ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তৎক্ষণাৎ চকিত দৃষ্টি ঘোরালেন ইরা, ভুরু কুচকে তাকালেন এডুইনের পিঠের দিকে। ছেলেটা হঠাৎ করে মাহির ঘরে যেতে বলছে কেন তাকে? মেইডেন কেমন কাচুমাচু করছে, বারবার হাত দিয়ে খামাত্ম মুখখানা মুছে নিচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে ফের শুধালো, কিন্তু কেন? তখনই পেছনে ঘুরলো এডুইন, এক হাতে শক্ত করে চেপে ধরলো মেইডেনের ডান হাতের কুনোয়। ইরা কেমন হতবাক হয়ে গেল ছেলেটার অমন উদ্ভট কাণ্ডে। হতবাক কণ্ঠপুরে যেই না কিছু আরবের নমনি শোনা গেল এডুইনের রুক্ষ কণ্ঠ। গিয়ে জিজ্ঞেস করে আসুন কেন? কথাটা বলতে না বলতে মেইডেনকে এক হ্যাচকা টানে ঘরের ভিতর ছুঁড়ে ফেললো এডুইন। মধ্যবয়সী এহেন আতর্কিত ঘটনার তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন মেঝেতে। বেচারি নরম সরম নাক মুখো বোধহয় থুবড়ে গেল মেঝের ঘর্ষণে। ইরা হাঁপাচ্ছে। ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাতে বুকটা কেমন ছলাৎ করে উঠল তার। পায়ের উপর পা তুলে কাউচে বসে আছেন মনস্টার, ফুঁকছেন সিগার, দৃষ্টি তার বুজে রাখা। ইরা খানিক ঢোক গিলল তাকে দেখে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নুইয়ে হামাগুড়ি দিয়ে উঠে বসলো মেঝেতে। গায়ের শালটা খানিক ঠিকঠাক করে নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুইয়ে কুর্নিশ জানিয়ে বলল, ময়ো পস্তি নিয়ে মনস্টার। হ্যালো মনস্টার। মনস্টার শুনল কিনা কে জানে, কিনখোদ একই রকম ভাবে বসে থেকে আচমকা গম্ভীর অথচ শান্ত কণ্ঠে শুধালো, খালি হাতে এলে যে? কথাটা বোধগম্য হলো না ইরার। মধ্যবয়সী চোখে মুখে স্পষ্ট লেপটে গিয়েছে অবোধ ভাবসুদ। মনস্টার আবার কি আনার কথা বলছে কে জানে। মেইডেন আগের ন্যায় মাথা নুইয়ে রেখে আলতো স্বরে জিজ্ঞেস করলে, দুঃখিত মনস্টার, কিছু কি আনার কথা ছিল? এ পর্যায়ে চোখ খুলল মুগ্ধ। এ কি সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো অমন লাল হয়েছে কেন? চোয়ালটাও কেমন কটমট করছে। চিরায়ত স্বভাবে ঘাড়টা এদিক ওদিক নাড়াতে নাড়াতে অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, ওই বান্দির মেয়েকে যা খাইয়েছিস সেটা সঙ্গে করে আনলি না কেন? এহেন বাক্যে ভরকায় মেইডেন। পুরো বদন জুড়ে তার বয়ে গেল এক অদ্ভুত ঝংকার। গুছিয়ে রাখা পা দুটো মাত্রা অতিরিক্ত কাঁপছে বলে তৎক্ষণাৎ পা দুটো চেপে ধরে নিজ পা দুটো। আতঙ্কে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, কিসের কথা বলছেন মনস্টার? আমি বুঝ। বাকিটা গলাতেই আটকে গেল মেইডেনের। আতঙ্কে কণ্ঠের স্বর কাঁপছে তার। এদিকে তার অমন হরবরানো দেখে তীক্ষ্ণ হলো মুগ্ধের দৃষ্টি। মাড়ির ঝকঝকে দাঁতগুলো জিভটা খানিক পিষে এনে হাসলো কেমন। রয়েস হয়ে উঠে দাঁড়িয়ে উচ্চারণ স্বরে ডাক ছুড়ল, এডুইন। দরজার কাছে দাঁড়িয়ে ছিল বাধ্য এডুইন। হাতে দুটো বড় সড় স্বাস্থ্যবান পলিব্যাগ এবং
খাঁচকাটা চাবুক নিয়ে তক্ষুনি ঘরে ঢুকলো ছেলেটা। মনস্টারের কাছ থেকে 2 কদম দূরত্বে দাঁড়িয়ে হাত দুটো এগিয়ে ধরলো সামনে। এদিকে মেডিন ততস্থ, ভয়ে নিঃশ্বাস আটকে যাবার জোগাড়। চোখ তুলে তাকানোর সাধ্যি নেই বেচারি। তিনি কেবল খেয়াল করলেন একজোড়া রক্তাক্ত কদম তার নিকট এগিয়ে আসছে। মেইডেন বুঝে গেল এ আর কেউ নয়, স্বয়ং মনস্টার। তিনি কেমন গুটিয়ে নিলেন নিজেকে। এর মধ্যে পা দুটো হঠাৎ তার মুখোমুখি এসে থামলো। অতঃপর মধ্যবয়সী আর কিছু ভাবতেই যাবেন অমনি তার মাথার তালুর চুলগুলো চেপে ধরে মুগ্ধ। এহেন অতর্কিত আক্রমণে কোকিয়ে ওঠেন ইরা। চোখ মুখ কুঁচকে ফেলেন সঙ্গে সঙ্গে। মুগ্ধ তখন হাতের জোর বাড়ালো। ইরার চুলগুলো মুঠোয় চেপে ধরে মুখটা কেমন উঁচিয়ে তুললো নিজের দিকে। ব্যথায় কুপকাত মেইডেন আচমকা ভুলবশত খুলে ফেললেন চোখ। তখনই তার চোখাচোখি হলো হিংস্র মানবের জ্বলন্ত চোখ দুটোর সাথে। ইরার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। তিনি কিছু বলার জন্য মুখটা খুলতেই যাবেন, ঠিক তখনই খেয়াল করলেন মনস্টার নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছেন পাশে। পেছন থেকে অ্যাডওয়েন নীরবে এগিয়ে এসে মনস্টারের বাড়িয়ে রাখা হাতে কোকেন ঢাললো বেশ কিছুটা। ইরা হকচকিয়ে ওঠে এহেন কাণ্ডে। দুধারে মাথা নাড়তেই তক্ষুনি মনস্টার হিংস্র থাবার শিকার হলো তার মুখ। মুগ্ধের শক্তপোক্ত হাতের তালু চেপে ধরেছে ইরার নাক মুখ। বেচারি মুখ কুঁচকে রেখেছে সর্বশক্তি দিয়ে, তবে নাকের ফুটো কি আর বন্ধ করা হয়? নাক দিয়ে নিঃশ্বাস টানার সাথে সাথে শরীরে ঢুকছে উচ্চমাত্রার ড্রাগস। ইরার চোখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ। শরীরটা বড্ড ছটফটাচ্ছে তার। হাত পা ছুটছে বেশ, তবুও ছাড়া তিনি পাচ্ছেন না মনস্টারের হাত থেকে। প্রায় মিনিট পাঁচেক ধরে মেইডেনের মুখ চেপে রেখে হাত সরায় মুগ্ধ। দ্বিতীয়বার একইভাবে হাতটা সাফেদ রঙা কোকেন পাউডার দিয়ে পরিপূর্ণ করে, ফের চেপে ধরে মেইডেনের নাক মুখ। এ পর্যায়ে নাক দিয়ে লুহু গড়াচ্ছে মেইডেনের। শরীরের ছটফটানি কমে গিয়ে ভর করেছে টলনি। মস্তিষ্কটা বোধহয় এখনো একটু আধটু সজাগ তার। মুগ্ধ থেমেছে। তৃতীয়বার পাশে হাত বাড়াতে এডওয়েন এবার এগিয়ে দিয়েছে চাবুকটা। মুগ্ধ শক্ত করে ধরলো চাবুকখানা রয়ে শোয়ে। 2 কদম পিছিয়ে গিয়ে ইরার উদ্দেশ্যে কটমটিয়ে বলল, রান ইউ স্কট, রান। যত দ্রুত দৌড়াবি তোর বাঁচার চান্স তত বেশি। ভুলেও পায়ের গতি থামালে তোর মরণ কনফার্ম। ইরা বোধহয় শুনলো কথাটা। বাঁচার ক্ষীণ আশায় মেঝেতে ভর দিয়ে কোনো মতো উঠে দাঁড়ালো মধ্যবয়সী। টলমল পায়ে উল্টো পথে পা বাড়াতেই হঠাৎ তার পিঠ বরাবর আঘাত বসলো খাঁজ কাটা চাবুকে। তক্ষুনি ব্যথায় আর্তনাদ করে ওঠে মেইডেন। পা দুটো সামনে এগোনোর সাহস পাচ্ছে না কেন যেন। এদিকে মুগ্ধ নামক নির্দয় মানব তৎক্ষণাৎ চাবুকের শেষ ভাগ টান বসালো। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল ইরার পিঠ। জামার অংশ ছিঁড়ে গিয়ে দেখা মিলল তরল রঞ্জিত কাটা ঘা। মুগ্ধ থামেনি, ফের গর্জে উঠে বলে, রান। ইরা এবার সত্যি সত্যি দৌড়াচ্ছে। টলমলে পায়ে যেভাবে পারছে সেভাবেই দৌড়াচ্ছে। পেছন পেছন ধীর পায়ে হাঁটছে মুগ্ধ। পকেট থেকে ফের একখানা সিগার বের করে এনে লাইটার ধরালো তাতে। মুহূর্তেই ধুমায়িত হলো মুখমণ্ডলের চারপাশ। যুবক বাঁ হাতের আঙ্গুলের ভাঁজে সিগার ধরে রেখে এগোচ্ছে কেমন। আরেক হাতে মেঝের হেঁচড়ে আনছে চাবুকটা। ইরা কয়েক কদম বাড়ালেই পেছন থেকে আরেকবার আঘাত করে বসে মুগ্ধ। ইরা বোধহয় আজ বড্ড শক্ত। নিজের প্রাণ বাঁচাতে সে কি প্রয়াস তার। গা থেকে টুপটুপিয়ে লুহু ঝরলেও থামছে না তার পায়ের গতি। মুগ্ধ এবার ইচ্ছে করে ইরার পা বরাবর আঘাত বসায়। মুহূর্তেই সম্মুখে উল্টে পড়ল ইরা। নাকমুখ গিয়ে থুবড়ে পড়লো মাটিতে। হয়তো ফেটেও গিয়েছে কয়েক জায়গায়। মুগ্ধ কেমন বাঁকা হাসলো। পিয়াংসিং করা ঠোঁটটা হালকা নাড়িয়ে চাড়িয়ে বিড়বিড় করলো, ব্লাডি হেল, নাও ইউ আর গন। বলতে না বলতে ইরার শরীরে বেধড়ক আঘাত বসলো চাবুকের। মুহূর্তে মধ্যবয়সী আর্তনাদ ছড়িয়ে পড়লো পুরো প্যালেস জুড়ে। নিস্তলার সকল মেয়েরা কেমন দৌড়াটকে বসে আছে ঘরে। এখানকার এটাই তো নিয়ম। কেউ চেঁচিয়ে মরে যায় কিংবা মার খেয়ে বাইরে বের হয়ে কেউই এগোবে না সাহায্যের জন্য। ওদিকে 3 তলার মার্বেলের মেঝেটা লেপ্টে গিয়েছে লাল তরলে। ইরা ক্রমশ নিস্তেজ হচ্ছে। তার চোখ দুটো প্রায় নিভু নিভু, কণ্ঠ ফুঁড়ে আর বেরোচ্ছে না আওয়াজ। মুগ্ধ তখন আলগোছে ঝুঁকে এসে এক হাতে ইরাকে কাঁধে তুলে নিল। তারপর করিডোরের রেলিং এর কাছে এগিয়ে এসে হুট করে কাঁধ থেকে ইরাকে ছুঁড়ে ফেললো নিচে। সাইকোদের ন্যায় কানের পাশে হাত রেখে শুধালো আবারও পড়ে যাওয়ার শব্দটা। সাইকোদের ন্যায় কানের পাশে হাত রেখে শুনলো আবারও পড়ে যাওয়ার শব্দটা। সে কি বিকট আওয়াজ! মুগ্ধ কেমন বাঁকা হেসে উঁকি দিল গ্রাউন্ড ফ্লোরে। মেঝেতে উপর হয়ে পড়ে আছে মেইডেন। শরীরের নিচ দিয়ে ভেসে যাচ্ছে লুহু। মুগ্ধ কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল কিঞ্চিৎক্ষণ। ঠোঁট পিষে বিড়বিড় করলো, হ্যাপি জার্নি।
মাথাটায় বোধহয় 2 টন ভার জমেছে, শরীরটা বুঝি অবশ। হাত দুটো ছিঁড়ে যাচ্ছে কেমন, এক ভোঁতা যন্ত্রণায় ছটফটাচ্ছে সিদ। চোখ দুটো পিটপিট করে খুললো কোনো রকম, চোখের সামনে সবকিছু ঝাপসা দেখাচ্ছে। অদূরে বোধহয় দাঁড়িয়ে আছে কেউ। সিদ তৃষ্ণার্ত কণ্ঠে কেমন ছটফটিয়ে বলে, হেই, কেউ ওখানে আমায় একটু পানি দাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্রই সম্মুখ থেকে ভেসে এলো কারো দৃঢ় কণ্ঠ। গলা সমান পানির মধ্যে ডুবে থেকেও পানি চাইছে সিড। চাইলে যত ইচ্ছে সেখান থেকেই খেয়ে নাও। কণ্ঠটা বড় পরিচিত সিডের, এ যে অ্যাডওয়িনের। সিড কেমন ফুপিয়ে উঠলো তার কথা শুনে। ঘাড় বাঁকিয়ে নিজের আশপাশটা পরখ করে দেখলো সে এক বিশাল কাচের টেস্ট টিউবের মধ্যে বন্দি। গায়ে এক চিলতে শক্তিও আর অবশিষ্ট নেই। সিদ কেমন অসহায় চোখে তাকালো সম্মুখে, কষ্টে জর্জরিত হয়ে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন অ্যাডউইন, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। গতকাল ওই মেয়েটাই। সিডের কথা শেষ হবার আগেই ঘর কাঁপিয়ে হেসে ওঠেন এডুইন। এহেন হাসির শব্দে হতভম্ব সিদ। কিঞ্চিৎক্ষণ বাদেই শুনল অ্যাডুইনের তীক্ষ্ণ কণ্ঠ, আর কত নাটক করবে সিদ? এবার অন্তত মুখ থেকে ওই অদৃশ্য মুখোশটা সরাতে পারো। আকাশ ভেঙে পড়ল সিড, মুখাবয়ে তার সে কি হতবাকতা। অ্যাডুইনের কথা যেন কিছুই বুঝে উঠতে পারছে না বেচারা। তার হতবাক কণ্ঠ পুরে অস্পষ্টে বেরোলো, কি বলছেন আপনি অ্যাডুইন? মুখোশ মানে? এ পর্যায়ে কঠিন হলো অ্যাডুইনের মুখাবয়। হাত দুটো চলে গেল কোমরের পিঠে। শক্ত চোয়ালে জবাব দিল, মিস্টার সিদ্ধার্থ ওরফে ড্যানি হিলস, ইউ নো, তুমি নিকোলাসের খাসম খাস পারসন, সো স্টপ প্রিন্টেড নাও। পানির মধ্যেই গা ঝাঁকিয়ে উঠল সিডের, মুখে কেমন অবিশ্বাসের ছাপ। ছেলেটা আশ্চর্য বনে গেল এহেন কথায়। মুখভয়ে দৃঢ়ভাব বজায় রেখে দুর্বল কণ্ঠে যেই না কিছু আওড়াবে, অমনি তার চোখ গেল লাল আলোয় নিমজ্জিত ঘরটার দরজার পানে। সেখান দিয়ে কেউ একজন ভেতরে ঢুকছে হয়তো। মানুষটার মুখ স্পষ্ট দেখছে না সিড। বলিষ্ঠ পুরুষের বাম হাতের মুঠোয় গোলাকার কিছু একটা ঝুলছে। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার দেখেই সিড বুঝে গেল এ লোক মনস্টার ছাড়া আর কেউ নয়। সিট ততস্থ হলো, ভয়াত্ম শুকনো ঢোক গিলে নজর ঝুঁকালো। ওদিকে মনস্টার দরপতন পর্দপণ করেছে ঘরের একদম মাঝখানে বিছিয়ে রাখা ডিভানের উপর। হাতে নির্জীব বস্তুটি ডিভানের পাশে রেখে খোদ এক হাত উঁচিয়ে রাখলো ডিভানের গায়ে। সিট বেচারা আতঙ্কে হড়বড়িয়ে বলে ওঠে, মনস্টার ফরগিভ মি, বিশ্বাস করুন, যা হয়েছে এতে আমার কোনো দোষ নেই। মেয়েটা নিজেই গত রাতে আমার ঘরে এসেছিল। আমি ওকে চলে যেতে বলেছিলাম, কিন্তু। বাকিটা বলার আগেই কেঁদে ওঠে সিদ। এদিকে মুগ্ধ তখন কুটিল হেসে বলে ওঠে, ঘরের দরজা কে লাগিয়েছিল সিদ? এহেন কথায় কেন যেন থতমত খেয়ে গেল সিদ। তৎক্ষণাৎ প্রতি উত্তর করতে গিয়েও আটকে গেল কোথাও। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে সিডের মুখপানে। পায়ের উপর পা তুলে নাচাতে নাচাতে বলল, ও সিড, ডোন্ট টেল মি নাও যে দরজাটা দের ব্যাটারি লাগিয়েছে। কজ যে মেয়ে নিজের পরিপূর্ণ হুঁশেই ছিল না, তার আবার প্রাইভেসির চিন্তা আসবে কোত্থেকে? আটকে গেল সিদ, কথা বাধা পড়ল মুখে। মুখটা হয়েছে চোরের মতো। মুগ্ধের দৃষ্টি এড়ায়নি কিছুই। সে কেমন বাঁকা হেসে বিচক্ষণতার সঙ্গে বলে উঠল, তুই জানতেছি আমি আমার শত্রুদের উপর কখনই প্রত্যক্ষভাবে নজর রাখি না, বাট আমি ওদের মাইন্ড নিয়ে খেলতে পছন্দ করি। আমি তোদের ছাড় দিয়ে রেখেছি ঠিকই, তবে তোর এটাও মাথায় রাখা উচিত ছিল আমার ভাগে টান পড়লে আমি কাউকে ছেড়ে দিব না। থামলো মুগ্ধ। হাতের আঙ্গুলের ভাঁজে গুজে রাখা সিগারটা ফের ঠোঁটের ফাঁকে গুজে দিল এক বিরাট টান। অতঃপর মুখ থেকে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ফের বলা শুরু করলো, প্রথম দিন থেকে তুই ওই বান্দির মেয়ের প্রতি ইন্টারেস্টেড, সেটা আমি জানতাম। আমি তোকে ওয়ার্ন করেছি, তবুও তুই এগিয়েছিস। ইরার সাথে প্ল্যান করে সেদিন ইচ্ছে করে ওকে বাগানে নিয়ে গিয়েছিলি মারার জন্য। আমি তো সেদিনই তোকে মেরে ফেলতাম, বাট পরে ভাবলাম থাক না, আর একটু খেলি তোর সাথে। তবে তুই যে নিজেকে খুব বেশি চালাক মনে করিস সেটা তো ঠিক না। একটুখানি থেমে যুবক ফের কপাল কুঁচকে সন্দিহান গলায় বলতে লাগলো, আচ্ছা, এবার বলতো, ওই দের ব্যাটারির মধ্যে কি এমন পেলি যার জন্য ওকে বেড অব্দি নিতে এতটা মারিয়া হয়ে উঠলি? কি আছে ওর মধ্যে? হ্যাঁ মানলাম ওর চোখ দুটো একটু সুন্দর, পাপড়িগুলো ঘন, ঠোঁট দুটো মারাত্মক, হাসলে মনে হয় নির্ঘাত কলিজা ছিদ্র করে ফেলবে। মানলাম ওর বাম গালে মাংসের অভাবে টোল পড়ে, তাতে কি? হ্যাঁ এটাও মানছি ওর চুলগুলো থেকে নেশা ধরিয়ে দেওয়ার মতো ঘ্রাণ আসে। কান্না করে চোখ দুটো মুক্তোর মতো চিকচিক করে, কথায় কথায় গাল ফোলায় পটকা মাছের মতো। রাগ করলে নাকের পাটা লাল হয়ে ফুলে যায়। খাবার খাওয়ার সময় গাল ভরে খাবার খায়, ধীরে ধীরে চিবোয় বেলুনের মতো। মানুষটা একদম এইটুকুন। বলতে বলতে আনমনে বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনের মধ্যকার দূরত্ব বাড়িয়ে হাতটা উঁচিয়ে তুলল মুগ্ধ। নিজের ভাবনায় নিজের নিমগ্ন থেকে ফের আওলালো, এইটুকুন একটা মেয়ে পুরায় দের ব্যাটারির সমান।
তাও কি তেজ! কথায় কথায় ঘাড়তেরামি করে, মাঝে মধ্যে মুখ ঝামটি দিলে কপালে থেকে দুই একটা চুল আশ্রে পড়ে গালে। আনমনে যখন হাঁটে তখন দূর থেকে ওকে দেখলে মনে হয় একটা ছোটখাটো প্রজাপতি উঠছে, একদম ছোট। এক মুহূর্ত চুপ করে রইল মুগ্ধ। ছেলেটার চোখে মুখে স্পষ্ট মুগ্ধতা। পাশে দাঁড়িয়ে থাকা এডুইন হা করে তাকিয়েছে এবারেও। মনস্টার সামনে না থাকলে বেচারা হয়তো এতক্ষণ নির্ঘাত নিজ গালে সাপটে কয়েকটা চর বসাতো, দেখতো সবটা আদৌ সত্যি কিনা। সত্যি সত্যি তাদের মনস্টার এসব বলছে কিনা। এদিকে সিট হঠাৎ কেসে উঠল, সে শব্দে ধ্যান ভাঙল মুগ্ধের। মানুষটা কি হকচকালো নাকি? মনস্টার বলে কথা, হকচকালেও থোড়াই কাউকে বুঝতে দিবে সে তৎক্ষণাৎ নিজের মুখাবয়ে পরিবর্তন আনলো। কপালে রাগের ছাপ বসিয়ে কঠিন মুখে বলল, হ্যাঁ তো, তাই বলে ওর মতো একটা বান্দির মেয়েকে বেডে নিতে হবে? ছ্যা ছ্যা, কি দেখে মানুষের রুচি এমন হয় কে জানে। এদিকে সিট এখন হাসছে, মুখাবয় থেকে এতক্ষণের মুখোশটা একটানে ছিঁড়ে ফেলে নিজের আসল রূপে এলো যুবক। হেসে বলল, এজন্যই ওকে বেডে নিতে চেয়েছিলাম, শত হলেও মনস্টারের স্পেশাল কেউ বলে কথা। তক্ষুনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। গাল বাঁকিয়ে ঠোঁট পিষে হাসলো একটুখানি, পরক্ষণে কঠিন গলায় শুধালো, তুই ভুল ভাবলি সিড। শি ইজ জাস্ট আ ফাকিং টয় টু মি, তাও আবার মাত্র কয়েক মাসের জন্য। ওর প্রতি আমার বিন্দু মাত্র ফিলিংস নেই, আর না কখনো হবে। শি ইজ নো ওয়ান টু মি, বাই দ্য হেল। বলতে বলতে পায়ের উপর থেকে পা নামায় মুগ্ধ। কঠিন করলো চোয়াল, দৃষ্টিযুগল নির্দিষ্ট করে নিয়ে একছত্র আধিপত্য ভরা কণ্ঠে বলল, যতদিন ও আমার কাছে আছে ততদিন ও শুধু আমার। এর মধ্যে ওর গায়ে আমি বাদে অন্য কেউ সামান্য ফুলের টোকাও দিতে এলে ওর দেহ থেকে পান আলাদা করার দায়িত্ব আমার। কেননা তুই তো জানিস আমি আমার ভোগে কারো ভাগ সহ্য করতে পারি না। সো নাও কিপ ইউর আইস ওপেন। বলেই উঠে মুগ্ধ দাঁড়ায়। ডিভানের কাছে পড়ে থাকা নির্জীব গোলাকার বস্তুটিতে জোরালো এক লাথি বসাতে বস্তুটি গিয়ে ছিটকে পড়ল টেস্ট টিউবের দেয়ালে। এক মুহূর্তের জন্য সিট থমকালো, যেই দেখলো বস্তুটি ইরার মাথা, অমনি ছেলেটা কেমন আটকে উঠল দেখে। কর্ণকর শুনতে পেল মুগ্ধের কটুল কণ্ঠ, এনজয় ইয়োর হ্যাপি জার্নি উইথ ইয়োর পার্টনার। মুগ্ধ থামলো, আঙ্গুল দিয়ে ইশারায় কিছু একটা বোঝালো এডুইনকে। এডুইন মহাশয় তক্ষুনি এগিয়ে গেলেন টেস্ট টিউবের দিকে। টেস্ট টিউবের গায়ে লেগে থাকা সুইচগুলো একে একে চাপতে সিট খেয়াল করলো টেস্ট টিউবের পানিগুলো কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। সিট বুঝলো তার হাতে আর বেশি সময় নেই। সে এবার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। মুগ্ধ ঘর ছেড়ে বেরিয়ে যেতে লাগলে সে আচমকা পেছন থেকে চেঁচিয়ে উঠে বলল, মনস্টার তুই মানিস বা না মানিস, এই প্রথম তোর ভোগে তার তোর ভাগ বসানোর আগে অন্য কেউ ভাগ বসিয়েছে। এই আমি আধিপত্য দেখিয়েছি ওর ভেতর। মরার আগে না হয় একটু বলেই গেলাম, এই আফসোস তোর সারা জীবন থাকলো। থমকায় মুগ্ধের পা যুগল, চোয়াল ফুটলো কটমটিয়ে, হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ হয়ে গেল আচমকা। কপালের রগগুলো দপদপিয়ে জ্বলে উঠল যেন। নির্দয় মানব এক হাতে নিজের ঘাটটা ডলতে ডলতে অ্যাডুইনের উদ্দেশ্যে গর্জে বলল, টেম্পারেচার বাড়া, সিদ্ধ কর জানোয়ারের বাচ্চাকে। ওদিকে পেছন থেকে সিট তখনও চেঁচাচ্ছে, ওহো জলে জলে, তোর ভোগ করার আগে আমি নিজে ভোগ করে নিলাম তাই জ্বলছে তাই না? ওহো জলে জলে, তোর ভোগ করার আগে আমি নিজেই ভোগ করে নিলাম তাই জ্বলছে তাই না? চলন্ত পা দুটো থামলো মুগ্ধের, তড়াক করে জ্বলে উঠল তিরিক্ষি মেজাজটা। শরীরের রক্ত বুঝি টকবক করছে এবার। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে কাত করলো সামান্য। টেস্ট টিউবের বাঁকা হাসছে সিট, তার অমন বাঁকা হাসিতে সাপের ন্যায় ফনা তুলল মনস্টার। দাঁত কিরমির করতে করতে বেপরোয়া পুরুষ আদেশ ছিল এডুইনকে, ওকে বাইরে বের কর। হুকুম তামিল করতে অগ্রসর হলেন বাধ্য এডুইন। কিঞ্চিৎ ক্ষণের মধ্যে কি সব সুইচ ফুইচ চেপে সিডের অবশ দেহটা শিকল দিয়ে টেনে টুনে বাইরে বেরিয়ে এলো। সিডের শরীর না চাইলেও বেয়াদব ছেলের মুখে ঠিকই লেপটে হাসে তাচ্ছিল্যের হাসি। বারবার শেলাশতক ইঙ্গিত দিচ্ছে মনস্টারকে। মনস্টার কি আর অত ধৈর্য সহ্য বোঝে? সিডের দেহখানা বাইরে বেরোতেই সম্মুখ থেকে ছুটে এসে হিংস্র বাঘের ন্যায় শিকারকে ছো মেরে টেনে নেয় মনস্টার। এডুইন বোধহয় হকচকালেন খানিকটা, তরিন্ত পা পিছিয়ে সরে গেলেন কয়েক কদম। এদিকে মনস্টারের শরীর থেকে যেমন এক অদৃশ্য তেজি আগুন জ্বলছে, তার চেয়ে বেশি আগুন জ্বলছে মাথায়। হিংস্র যুবক সিটকে মেঝেতে ছুঁড়ে ফেলে তার বুকের উপর গিয়ে বসেছে। তার ডান হাতের 5টা আঙ্গুলের শোভা পাচ্ছে উঁচু উঁচু ধারালো দাঁতওয়ালা আংটিগুলো। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করতে আংটিগুলোর আগা কেমন তীক্ষ্ণ হয়ে গেল। সে আর কোনরূপ কালবিলম্ব না করে ডান হাতটা দিয়ে একের পর এক র্যাপিড পাঁচ বসাতে লাগলো সিডের নাকমুখ বরাবর।
এক একটা পাঞ্চে সে কি ক্ষিপ্ত গতি, নাক মুখ থেতলে গিয়ে যাচ্ছে তাই যা ইচ্ছে তাই অবস্থা সিটের। বেচারার হুঁশ আছে কিনা কে জানে, অথচ সেদিকে থোড়ায় পাত্তা দিচ্ছে মনস্টার। সে তো জ্বলছে রাগে, গজগজ করছে হিংস্র কণ্ঠে, হাতের গতি বিরতিহীন রেখে বারবার আওড়াচ্ছে, জেলাস, হু জেলাস? জেলাস হবে তোর বাপ, ইউ সান অফ বিচ। তুই ওকে ছুঁয়েছিস তাতে আমার কি? তাতে আমার কোন বাল ছেঁড়া গেল? কোন দুঃখে আমার বা আল ছেঁড়া যাবে? জানোয়ারের বাচ্চা, এক চুটকি বাজালে ওর চেয়ে কয়েক গুণ সুন্দরী এসে বেড কাঁপাবে আমার। সেক্ষেত্রে ওর জন্য আমি জেলাস হব কেন? আমি দ্য রুশদি কিং শ্যাডো মনস্টার কোনো জেলাস, কেন জেলাস ফিল হব? তোকে কে বলেছে আমি জেলাস? বাস্টার্ড! থামলো মুগ্ধের হাত, সিটা নড়চড় করছে না। নিথর ছেলেটার ঠোঁট দুটো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সম্মুখের কয়েকটা দাঁত ভেঙে গিয়ে গুড়গুড় অবস্থা। ওদিকে মনস্টার এখনো শান্ত হয়নি, দাঁত চিবোতে চিবোতে ঘাড় বাঁকিয়ে আগুন চোখে তাকালো অ্যাডুইনের পানে। বেচারা অ্যাডুইন ভরকালো কেমন, তক্ষুনি শুকনো ফাঁকা ঢোক গিলে মাথা নোয়াতেই মুগ্ধ নামক মনস্টারের চোখের পলকে উঠে এসে ফের থাবা বসালো অ্যাডুইনের কণ্ঠায়। অ্যাডুইন শক্ত হয়ে গেল ভয়ে, চোখ নামিয়ে রাখলো ঠায়। কর্ণকুন্তিতে কেবল পৌঁছালো মনস্টারের হুঙ্কার, এই তুই বল, এম আই জেলাস? ওই বাস্টার্ড বলল আমি নাকি জেলাস। আমাকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে আমি জেলাস? কথা বল এডুইন, আদারওয়াইজ তোকেও মেরে ফেলবো আমি। এহেন হিংস্র হুঙ্কারে ততস্থ এডুইন, যেখানে শরীর কাঁপছে ভয়ে সেখানে কণ্ঠ ফিরে থোড়ায় আওয়াজ বেরোবে। বেচারার অবোধ মন ভেতরে ভেতরে বারংবার চেঁচিয়ে যাচ্ছে, হ্যাঁ মনস্টার, আপনি জেলাস, তাও আবার কোনো সাধারণ নিয়মে নয়, বরং এক্সেভিভ নিয়মের মাত্রায় জেলাস। মনের মধ্যে চেঁচাতে থাকা এহেন ভয়ঙ্কর বাক্যগুলো মুখে এনে থোড়ায় গর্দান হারাবে এডুইন। বেচারা বুদ্ধিমান মানুষ, তৎক্ষণাৎ মুখে কপট ভাব ফুটিয়ে তোতলাতে তোতলাতে বলল, একদম না মনস্টার, আপনি আবার জেলাস? ইম্পসিবল। নিজের পাল্লায় উত্তর পড়ায় রাগটা বোধহয় খানিকটা প্রশমিত হয়েছে মনস্টারের। সে আলগোছে ছেড়ে দিল এডুইনের কণ্ঠটা। রাগে ফোঁস করতে করতে কদম বাড়ালো সম্মুখে, দাঁত খিচে বলল, ব্ল্যাডি বাস্টার্ড আমায় বলে আমি নাকি জেলাস। গজগজ করতে করতে এগোচ্ছে মুগ্ধ, দরজার একদম সন্নিকটে এসে দাঁড়াতেই আচমকা পদযুগল ফের থমকালো তার মস্তিষ্কে, তরাক করে বেজে উঠল আরেক কথা। সিট তখন কি বললো যে মনস্টারের ভোগে হাত দিয়েছে বলল? সত্যি তার শিকারের সিট হাত দিয়েছে? কথাখানা মনে পড়তে ফের জ্বলে উঠল মনস্টারের মাথার তালু। দৃঢ় চোয়ালটা থরথর করছে, শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে কটমটিয়ে বিড়বিড়ালো, কত বড় সাহস জানোয়ারের বাচ্চার! আবার মুখ নাড়িয়ে বলে গেল। এক মুহূর্ত থেমে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নাড়ায় মুগ্ধ, কটমট করছে ঘাড়ের রগ, শব্দ যাচ্ছে কানে। বেপরোয়া পুরুষ ফের উন্মাদ হলো। এবার মন মস্তিষ্কে বাজছে কেবল একটাই কথা, তার শিকারকে অন্য কেউ কেন ছুবে? কেন কেন কেন? বেপরোয়া পুরুষ দাঁতে দাঁত চেপে ছুট লাগালো কক্ষের বাঁদিকের কাউন্টারের পানে। কক্ষটা মূলত টর্চার সেল নামে পরিচিত। একটা মানুষকে ঠিক যত রকম কষ্ট দিয়ে মারা যায় তার সকল আইটেম বুঝে এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে সাজানো রয়েছে। যুবক ছুটে এসে তৎক্ষণাৎ হাতে তুললো ঝা তক্তকে ধারালো কুড়ালটা, অতঃপর তা নিয়ে এগোলো সিডের পানে। এডুইন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। মনস্টার চলে গিয়েও ফের ফিরে এলো কেন? আবার কি করবে কে জানে? এডুইন ভাবনার মাঝে মুগ্ধ গিয়ে বসালো সিডের পেটের উপর। তারপর আর কোনো দিকে না তাকিয়ে বেপরোয়া উন্মাদ ছেলে একের পর এক আঘাত বসলো সিটের বুকে। ছিন্ন ভিন্ন হচ্ছে সিটের রক্তাক্ত দেহ। সেই লুহুর ছিটেফোঁটায় ভরে যাচ্ছে মুগ্ধের মুখমণ্ডল। মনস্টারের সুদর্শন মুখখানার সে কি ভয়ঙ্কর রূপ বেরিয়েছে! সে বোধহয় নিজের মধ্যে নেই। সিটের বুকে একের পর এক আঘাত করতে করতে সে কেমন অদ্ভুত কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আওলালো, she is mine, only mine. The only conscious caution of touching her is Beth. হতবাক অ্যাডুইন, ছেলেটার চোখে মুখে একরাশ অবাকের ছাপ। বিচক্ষণ মস্তিষ্ক তার জানান দিচ্ছে আগত কোনো কিছুর পূর্বাভাস। নির্দয় রুশদি কিং ধীরে ধীরে একটি হচ্ছে একটি সাধারণ মেয়ের প্রতি, অথচ তার মন তো মানতেই চাইছে না। এডুইন চিন্তিত হলো এসব ভাবতে ভাবতে দি শ্যাডো মনস্টারের মতো একজন নির্দয় মাফিয়াও কিনা শেষমেশ প্রেমে পড়তে যাচ্ছে। কিন্তু এর পরিণাম? শীততাপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ, গোলাকার মখমলের বিছানায় অচেতন হয়ে পড়ে আছে মাহি, মাথায় বাঁধা মোটা ব্যান্ডেজ, নাকের উপর ওয়ান টিপস ব্যান্ড। মেয়েটার নিঃশ্বাসের গতি বড্ড ক্ষীণ হয়ে যাচ্ছে কেন যেন। বিছানার চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে প্যালেসের কয়েকজন মহিলা ডাক্তার এবং মেইডেস।
তাদের চোখ মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মেয়েটার জ্ঞান নেই গত 7 ঘন্টা যাবৎ। নিঃশ্বাসের গতিও কেমন কমে যাচ্ছে। কোনরূপ ইন্টারনাল ইনজুরি হলে কিনা তাও তো বোঝার জন্যই। সে তো ভাগ্য ভালো সময় মতো মিলা গিয়ে খুঁজে পেয়েছে মেয়েটাকে। তাও যাচ্ছে তাই অবস্থায়, সারা শরীর তার ডুবেছিল ময়লায়, মাথাটা পড়েছিল বাথটাবের উপর। মিলা অত আহত থাকা সত্ত্বেও সবাইকে ডেকে এনে মেয়েটাকে উদ্ধার করেছে। তবে মেয়েটার কেন যে জ্ঞান ফিরছে না। মিলা বসে আছে মাহির একদম গা ঘেঁষে। মেয়েটা কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে। মনে মনে নিজেকে কত যে দোষারোপ করছে, বারবার আনমনে আওড়াচ্ছে, সব আমার দোষ। সেদিন আমি কেন তোমায় একা ছেড়ে গেলাম, কেন থাকলাম না তোমার সাথে। মিলার বুক ভার হয়ে গেছে মাহির কষ্টে। নাক টানতে টানতে আলগোছে নিজের দুহাতের মুঠোয় চেপে ধরে মাহির ডান হাত। এক দৃষ্টিতে মাহির মুখপানে তাকিয়ে থাকতেই হঠাৎ টের পেল কক্ষে আগমন ঘটছে একজোড়া দাম্ভিক কদমে। তৎক্ষণাৎ জড়সড় হয়ে গেল সবাই, মাথাটা নুইয়ে দৃষ্টি ফেলল মেঝেতে। মিলাও উঠে দাঁড়ায় কাল বিলম্ব ছাড়া, শরীর ঘুরিয়ে মাথা নুইয়ে সরে যায় 2 কদম। ওদিকে কক্ষের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছে মনস্টার, এখনো ফুঁকছে সিগার। এ লোক যে দিনে কত সিগার টানে কে জানে। মনস্টারের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে ফের সিগারের শেষ ভাগ এক লম্বা টান বসিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, এই বান্দির মেয়ের এখনো শুয়ে আছে কেন? মিলা ততস্থ ভয়ে, মুখ দিয়ে কথা বেরোনোর জোগাড় নেই তার। ডাক্তারদের মধ্যে থেকে এক মধ্যবয়স্ক প্যারিসের সুন্দরী খানিক দমনা করে হঠাৎ জানালো, বিগত 7 ঘন্টা ধরে ওর জ্ঞান নেই মনস্টার। নিঃশ্বাস নেওয়ার গতিটাও কেমন কমে যাচ্ছে। আই থিঙ্ক ওর ভালো ট্রিটমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে ওকে হসপিটালাইজড করলে বোধহয় ভালো হয়। কথাটা বলতে না বলতেই পাশ থেকে একজন ফট করে চিমটি কেটে বসলো মধ্যবয়সীর পেটের ধারে। মধ্যবয়সী বিচক্ষণা হয়তো আজ করলো নিজের বোকামি। নিজের বলা কথাগুলো মস্তিষ্কে ফেরা আওড়াতে জিভে দাঁত চলে গেল আপনা আপনি। এমা রোগীর কথা চিন্তা করে সে কি কথাটাই না বলে বসলো। সে কিভাবে ভুলে গেল এই মনস্টার প্যারাডাইস নামক জেলখানায় একবার ঢোকা মানে দ্বিতীয়বার বের হওয়া অসম্ভব। ইস, নিজের বলা বোকা কথাগুলো বড্ড আফসোস হচ্ছে পারস্য সুন্দরী। তিনি কণ্ঠ খাদে নামিয়ে কোমলতা ঢেলে যেই না কিছু বলবেন অমনি শুনতে পেলেন মনস্টারের কঠিন হুঙ্কার, অ্যাডউইন। কয়েক কদম দূরত্বেই দাঁড়িয়ে আছেন অ্যাডউইন। ডাক পাওয়ার মাত্রই এগিয়ে এসে বাধ্যকণ্ঠে জিজ্ঞেস করলো, জি মনস্টার? মুখবয়স শক্ত মুগ্ধের, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখপানে। আশ্চর্য হলেও সত্যি মনস্টারের চোখে মুখে আজ অবাধ ঘৃণা, কপালে পড়েছে গোটা কত বিরক্তির ভাঁজ। মিনিট খানিক যেতে না যেতেই সে কেমন কঠিন গলায় আদেশ ছুড়ল, রাশিয়ার যত বড় বড় ডাক্তার আছে সবাইকে তুলে আন, ট্রিটমেন্টের জন্য যত যা যা যন্ত্র লাগবে নিয়ে আয়। আগামী 2 ঘন্টার মধ্যে এই বান্দির মেয়ের চিকিৎসা শুরু হওয়া চাই। ডু ইউ গেট দ্যাট? ইয়েস মনস্টার। ভরকানো কণ্ঠে ক্ষুদ্র উত্তরে সীমাবদ্ধ এডুইন। এটুকু জীবনে আর কত ঝটকা খাবে বেচারা কে জানে। সে তৎক্ষণাৎ তৎপর হলো মনস্টারের হুকিম তামিল করতে। এদিকে ঘর ভর্তি ডক্টর মেইডরা কেমন হা হয়ে গিয়েছে মনস্টারের অমন কথায়। প্রত্যেকের মনের মাঝে লুকায়িত সন্দেহের ডানাগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাহলে তারা যা শুনেছে তাই কি সত্যি? মেয়েটা কি তবে মনস্টারের স্পেশাল কেউ? এদিকে মুগ্ধ এবার কণ্ঠ উঁচিয়ে বলে ওঠে, লিভ। ব্যাস, একটা শব্দ, আর তাতেই সবাই কেমন সুরসুর করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ তখন ধীরে ধীরে পায়ের গতি এগিয়ে আনে মাহির দিকে। ঠোঁটের সিগারেট দিচ্ছে লম্বা লম্বা টান। ধীরে সুস্থে মাহির পাশে বসে মুখ ভর্তি ধোঁয়াগুলো এক ঝটকায় ফু দিয়ে বসে অচেতন মেয়েটার মুখপানে। এতে মুগ্ধের পৈশাচিক আনন্দ মিলল কিনা কে জানে। তবে মাহির পানে কিঞ্চিৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে তার ঘৃণাগুলো বাড়তে লাগলো কয়েক গুণ। ছেলেটা কেমন চোয়াল নাড়াচ্ছে এদিক ওদিক, দাঁতে দাঁত চাপায় কটমট শব্দ বেরোচ্ছে। সে এবার কোনরূপ ভনিতা ছাড়াই বলে উঠল, এত সহজে তোকে মরতে দিচ্ছি না বান্দির মেয়ে, এখনো তো অনেক বাকি। সবটা সহ্য করার জন্য হলো তোর উঠতে হবে। অ্যান্ড আল মেক ফর অ্যান্ড আল মেক শিওর অফ ইট। ট্রিং ট্রিং ট্রিং। মাঝরাতে কলিং বেলের কর্কশ শব্দে ঘুম ছুটে গেল দামিয়ান দেবরস্কার। রাশিয়ার অন্যতম বিখ্যাত ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত এই ব্যক্তি বেশিরভাগ সময় হোটেলেই রাত কাটান। তার ভাষ্যমতে ইনজেকশনের সিরিঞ্জ এবং নাড়ি দুটোকেই একেবারে অধিক ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনুপযোগী। তাই তো রাত কাটান হোটেলে নিত্য নতুন পার্টনার নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। ঘুম ঘুম চোখে দরজার কাছে এগিয়ে এসেছেন দামিয়ান। অত সাধের ঘুমটা তার মাত্রই ধরা দিয়েছিল চোখের পাতায়। আর অমনি সুখের পোকা হিসেবে অত রাতে তার ঘরের দরজায় আগমন ঘটলো কার কে জানে। দামিয়ান বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়াতেই কলিং বেলে ফের চাপ পড়ল।
এ পর্যায়ে বিরক্তিটা বোধহয় মাত্রা ছাড়িয়ে গেল তার। তিনি কেমন বিরক্তিতে মুখে চকার শব্দ তুলে তৎক্ষণাৎ দরজার নব ঘুরালো। দরজাটা হা করে খুলতেই চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মুখোশধারী এক লোককে। দামিয়ান ভুরু কোটায়, তীক্ষ্ণ মেজাজে আওড়ায়, হু দ্য হেল্ড ইউ আর ব্ল্যাডি অ্যাসহোল। সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, ফলে স্পষ্ট নয় তার মুখ ও অভিব্যক্তি। দামিয়ানের এহেন অপমানিত কথায় রাগ করলেন কিনা কে জানে। মুখোশধারী তৎক্ষণাৎ কোমরের পিঠে লুকিয়ে রাখা নিজের হাত দুটো সামনে এনে কি যেন একটা স্প্রে করলেন দামিয়ানের মুখ বরাবর। দামিয়ান হকচকায় তিক্ততায় বুলি আওড়াতে গেলেই টের পেলেন তার মাথা ঘোরাচ্ছে। চোখ দুটো সামনে সবটা কেমন ঝাপসা হচ্ছে ক্রমশ। শরীরের বল বুঝি হারিয়ে যাচ্ছে কোথাও। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না নিজের পা দুটোয়। টলমল শরীরে ঘুরে পড়তে গেলেই কেউ সম্মুখের মুখোশধারী দুহাতে আগলে ধরল তাকে। ঘাটটা সামান্য নুইয়ে এনে দামিয়ানের কান বরাবর মুখ রেখে চিরবিরিয়ে বলল, তোর বাপের ডান হাত আমি, হোলের বড় ছিদ্র, লুচ্চা শালা। কণ্ঠতে বোঝা গেল এ আর কেউ নয় বরং এডুইন। চিরবিরিয়ে দামিয়ানের মতো অমন মোটাসোটা লোকটাকেও কি সুন্দর ঘাড়ের উপর তুলে নিল ছেলেটা। সম্মুখে পা বাড়াতে বাড়াতে দাঁত খিচে আওড়ালো, নেহাত মনস্টারের আদেশ বলে তোর মতো আলুর বস্তাকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছি, না হলে এতক্ষণে আমায় গালি দেবার কারণে তোকে ঠিক গোরস্থানে ফেলে আসতাম, ব্ল্যাডি অ্যাসহোল। নামি দামি মানুষজনদের প্রাইভেট জেট এবং বিমানের জন্য নির্মিত নারওয়ের একপাশে দাঁড় করিয়ে রাখা মনস্টার এম নামক প্রাইভেট বিমানটি। আলিশান বিমানের প্রশস্ত সিটে বসে আছে দামিয়ান। ধীরে ধীরে ঘুম ভাঙছে তার। চোখ দুটো পিটপিট করে খুলে নিয়ে সামনে তাকাতেই বড়সড় একখানা ঝটকা খেলো গায়ে। এ কি, সে কোথায়? এটা কার বিমান? দামিয়ান তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলল। ভীষণ শক্তি অপচয় করে নড়তে গিয়ে দেখলো আটকা পড়েছে কোথায় যেন। সে কেমন বিরক্তি নিয়ে নিজের দিকে তাকাতে আরেকবার হোঁচট খেলো মনে হচ্ছে। তার গা রশি দিয়ে বাঁধা, হাত দুটো শীতের হাতলের সঙ্গে হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, পা দুটোরও তাই অবস্থা। দামিয়ান আশ্চর্য বনে গেল নিজের এমন পরিস্থিতিতে। হতবুদ্ধির ন্যায় ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখে পাশের সিটে তার মতোই বাঁধা অবস্থায় বসে আছে অতি পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ মিয়ান। দামিয়ানের চোখ উঠল কপালে। সে কেমন সন্দিহান গলায় ফিসফিসিয়ে ডাকলো পাশের জনকে, মিয়ান, হেই, আর ইউ লিসিনিং মি? মিয়ান চোখ বুজে রেখেছিল। এর মধ্যে পাশ থেকে ভেসে আসা ফিসফিসিনি কণ্ঠে আলগোসে ঘাড় বাঁকিয়ে তাকায় সে। লোকটার নিষ্পান চাহনি, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। দামিয়ান সদিগ্ধ ভাঁজ ফেললো কপালে। আগের ন্যায় ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, এখানে কি করছো? মিয়ান বোধহয় বিরক্ত হলো এহেন প্রশ্নে। তার ললাটের হুটহাট ভাঁজ তাই বলছে। ওদিকে দামিয়ান এখনো উত্তরের অপেক্ষায়। মিয়ান খানিক সময় নিয়ে দাঁত খিচে বলল, তুমি যা করছো তাই করছি। দামিয়ান থতমত খেলো এহেন উত্তরে। জবাবে বিন্দুমাত্র কার্পণ্য না করে ভুরু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, আমাকে তো জোর করে তুলে এনেছে, আমি থোড়াই নিজে থেকে এসেছি। মিয়ান দাঁত খিঁচল ফের। কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে শোধালো, ও আচ্ছা, আমি তো তাহলে নাচতে নাচতে এসেছি, তাই না? দামিয়ান ফের অসন্তুষ্ট হলেন এহেন উত্তরে। কপালের ভাঁজগুলো আরো খানিকটা গভীর করে বলে ওঠে, এত চটে যাচ্ছ কেন? আচ্ছা, এসব বাদ দাও। আগে বলো তো এখানে আমাদের কেন আনলো? বিয়ে খেতে এনেছে, খাবে দাবে, তারপর জম্পেশে একটা ঘুম দেবে, তাই এনেছে। আর কিছু? মিয়ানের কণ্ঠে একরাশ ঝাঁজ, তার চোখে মুখে লেপ্টে আছে মহা বিরক্তির ছাপ। দাঁতে দাঁত চেপে আধবুড়ো মহাশয় ঘাড় ঘোরালেন অন্যত্র। এদিকে দামিয়ান কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল মিয়ানের পানে। নাক ফুলিয়ে বিড়বিড়িয়ে আওড়ালো, সন অফ আ ফাকিং ইডিয়েট। তরিত বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মিয়ান। ভুরুদয়ের মাঝখানে বেশ খানিকটা তীক্ষ্ণ ভাঁজ ফেলে দাঁতে দাঁত খিচে আওড়ায়, হোয়াট ডিড ইউ সে? হকচকায় দামিয়ান। তৎক্ষণাৎ মিয়ানের অলক্ষ্যে জিভে দাঁত কাটলো বেচারা। শুকনো ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করে শুধালো, কোথায়, কখন কি বললাম? শুরু দৃষ্টিতে চোখ পাকিয়ে রেখেছে মিয়ান। কটমট করতে করতে বলে ওঠে, না বলে থাকলে তো ভালোই। দামিয়ান ভ্যাবলার ন্যায় জোরপূর্বক হাসলো। নড়ে চড়ে কিছুটা স্থির হতেই বিমানের প্রশস্ত দরজা দিয়ে ভেতরে ঢুকলো একজোড়া বুট পরিহিত পা। দামিয়ানের সন্দেহ নজর গিয়ে তক্ষুনি আটকায় সেথায়। ধীরে ধীরে দৃষ্টি উঁচুতে দেখে সেই মুখোশধারী লোকটা দাঁড়িয়ে আছে গেটের কাছে, দু হাত তার প্যান্টের পকেটে গুজে রাখা। অজ্ঞাত লোকটাকে ফের দেখা মাত্রই দামিয়ানের সম্পূর্ণ মুখাবয়ে ছড়িয়ে গেল একরাশ কৌতূহলতা। সে কেমন আগ্রহী কণ্ঠে হড়বড়িয়ে জিজ্ঞেস করলো, হু আর ইউ? আমাদের এভাবে বেঁধে রেখেছো কেন? মুখোশধারী যুবক মোটেও রাগ করলো না, উল্টো ঘাড় কাত করে
তাকিয়ে রইল মিয়ান অ্যান্ড দামিয়ানের দিকে। মিয়ান ভরকায়, ক্ষণে ক্ষণে ঢোক গিলে শুষ্ক অধৈর্যরা খানিক ভিজিয়ে নেয় জিভ দিয়ে। রয়ে শয়ে ভয়াতুর কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, বাকিদের কোথায় নিয়ে গিয়েছেন, নাকি আবার ওদেরকেই মেরে ফেলেছেন? এহেন বাক্যে যার পর নাই অবাক দামিয়ান। হতচকিত নেত্রে তরিত ঘাড় বাঁকিয়ে তাকায় মিয়ানের মুখপানে। হতভম্বতায় জিজ্ঞেস করে ওঠে, বাদ বাকি বলতে আমরা ছাড়াও আর কাউকে তুলে আনা হয়েছে নাকি? মিয়ান ঠায় তাকিয়েছে যুবকের পানে। তার মধ্যে উত্তর দেবার তেমন একটা তাড়া নেই। অজানা ভয়ে বেচারার মুখটা এইটুকু হয়ে গেছে। সে ধীরে ধীরে প্রতি উত্তরে বলল, হয়েছে একজন দুজন নয়, বরং ৩৫ জনকে। এহেন বাক্যে কর্ণকুহরে পৌঁছানো মাত্রই প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল দামিয়ান। হাঁ করে মিয়ানের পানে তাকিয়ে থাকতেই কোত্থেকে যেন ছুটে এলো ৪ জন সশস্ত্র গার্ড। মিয়ান এবং দামিয়ান দুজনেই হতভম্ব। একে অপরের সঙ্গে একাধবার মুখ চাওয়াচাওয়ি করতেই গার্ডস এসে কোনরূপ কথাবার্তা ছাড়া দুটো কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দিল মিয়ান এবং দামিয়ানের মুখমণ্ডল। বেচারা দামিয়ান ভয়ে এবার হাউমাউ জুড়ে কেঁদে উঠলেন বাচ্চাদের ন্যায়। অনুনয় করে আওড়ালেন, প্লিজ মেরো না আমায়, আমার তো এখনো বিয়ে হয়নি। এহেন সংকটাপন্ন মুহূর্তে দামিয়ানের অমন অদ্ভুত কথাবার্তায় মুখ কুচকায় মিয়ান। বিরক্তিতে তেতো মুখে কেমন দূরছাই করে বলে ওঠে, রোজ রোজ নতুন আইটেম ছাড়া যার চলে না, সে নাকি আবার বিয়ের জন্য কাঁদছে। বলি দামিয়ান, এমন সিরিয়াস মোমেন্টে এহেন ফানি কথাবার্তা বলো না তো, তখন দেখা যাবে পান বাঁচানোর ভয়ে কাদার বদলে হেসে ফেলবো। ইস, এহেন সঙ্গীন মুহূর্তে মনোকষ্ট থেকে আওড়ানো এত বড় কথাটাকে শেষে কিনা এরূপ নগ্ন তুচ্ছতাচ্ছিল্য করে হাসার ছটা বানিয়ে দিল মিয়ান। দামিয়ান বড্ড কষ্ট পেল বোধহয়। বেচারা কান্না বাড়লো বই কমলো না। ঠোঁট কামড়ে ফোপাতে লাগলেই টের পেল ডান হাতের কোনোয় টান পড়েছে বেশ। গা থেকে একে একে বেড়িগুলো খুলে নিয়েছে বোধহয়। কেউ বুঝি হাত ধরে টানছে তাকে। দামিয়ানের এইটুকুন কলিজা লাফিয়ে উঠল অজানা আতঙ্কে। তার পা দুটো কোথায় এগোচ্ছে কে জানে। ঝর্ণার ঝিরিঝিরি শব্দে ভেসে আসছে কানে। গায়ে এসে বারবার দোল দিয়ে যাচ্ছে পান জুড়ানো ঠান্ডা বাতাস। চারদিক থেকে এক অদ্ভুত মিষ্টি সুবাস কেমন ভুর ভুর করে নাকে এসে বাড়ি খাচ্ছে। দামিয়ানের পা চলছে অজানা গতিতে, তবে মস্তিষ্ক বড্ড সচল। তার কান খাড়া করে শুনছে চারপাশের প্রতিটি শব্দ। কিঞ্চিৎক্ষণ বাদে তার পা উঠল খানিকটা উঁচু জায়গায়। দামিয়ান বুঝলো এ হয়তো সিঁড়ি। মধ্যবয়স্ক ভারী শরীরটা নিয়ে অন্ধের মতো হাঁটছেন তারা। সেই কক্ষ আগে গাড়ি জাতীয় কিছু দিয়ে এসে পৌঁছেছে কোনো এক অজানা জায়গায়। এরপর শুরু হাঁটার যাত্রা। মা গো মা, পথ বোধহয় আর ফুরাবে না আজ। চারপাশের আবহাওয়া বেশ স্বস্তিদায়ক হলেও দরদর করে ঘামছে মিয়ান। বুকটা কেমন মোচড় দিয়ে রেখেছে সেই কখন থেকে। হুটহাট মৃত্যুর ভয় না আবার হার্ট অ্যাটাক করে বসে বেচারা। চলবে ইনশাআল্লাহ।